প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা ব্যাকরণের আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি সম্পর্কে জানব তার নাম হলো বাক্যের ভাব ও রূপান্তর। একথা প্রায়শই বলা হয়ে থাকে যে ভাষা হলো ভাবের বাহন, অর্থাৎ আমাদের মনের যে বিভিন্ন ভাব তার প্রকাশ, ভাবের আদান প্রদান ইত্যাদির উদ্দেশ্যে কিন্তু ভাষার সৃষ্টি। আর এই মনের ভাব প্রকাশের জন্য আমাদের সবচেয়ে বড় মাধ্যম হলো বাক্য। এর আগে ক্লাস 6-এ তোমরা বাক্যের গঠনগত যে শ্রেণীবিভাগ, সেই গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে অবগত হয়েছ। কিন্তু বাক্যের আলোচনার ক্ষেত্রে আরেকটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিতেই হয় বা তার আলোচনা করাটা অত্যন্ত আবশ্যক। সেটি হলো বাক্যের অর্থ বা ভাবের বিষয়। অর্থাৎ কিনা কোনো একটি বাক্য বলার সময় যে বক্তা বাক্যটি বলছেন তার যে মনোভাব, যা কিনা বাক্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে থাকে, সেই বিষয়ে জানাটাও কিন্তু অত্যন্ত জরুরি। এই যে ভাব কথাটি বলা হচ্ছে, যাকে ইংরেজিতে বলা হয় থেকে মুড, তো সেই বিষয়টার ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমরা দেখি যে অনেক সময় বক্তা অর্থাৎ যে কথাটি বলছে তার কথার উত্তরে বা তার পরিপ্রেক্ষিতে যখন অন্য কারোর সাথে সে ভাবের আদান প্রদান করছে, তখন অবধারিতভাবেই দেহের বেশ কিছু অঙ্গ, যেমন সেটা চোখ, মুখ, হাত বা কাঁধ ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। কখনো বা কারো কাছে কোনো বিষয় জিজ্ঞাসা করা হলে পরে সে তার মাথা নাড়িয়ে হ্যাঁ বা না এমনটা উত্তর দিতে পারে, অথবা সে কখনো কখনো তার কাঁধটি ঝাঁকিয়ে তার সম্মতি, অসম্মতি বা অন্য কোনো ভাবকে প্রকাশ করতে পারে। অর্থাৎ কিনা এখানে কিন্তু নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য হয়তো সে মুখ দিয়ে কোনো শব্দ, বাক্য ইত্যাদি উচ্চারণ করছে না, কিন্তু তার মনের ভাবটিকে কিন্তু সে প্রকাশ করতে পারছে। এই ধরনের ভাব প্রকাশক ভঙ্গিগুলোকে আমরা বলে থাকি প্রায় ভাষা বা প্যারা ল্যাঙ্গুয়েজ। বাস্তব জীবনে কিন্তু আমরা এদের ব্যবহার বহুলভাবে দেখতে পাই। এর পাশাপাশি আবার কোনো একটি বাক্যকে বলার সময় বা উচ্চারণের সময় আমরা কখনো সেটিকে দ্রুত উচ্চারণ করে, কখনো বা ধীরে ধীরে উচ্চারণ করে, অথবা ফিসফিস করে উচ্চারণ করে, বা কখনো বা গর্জন করে সেটাকে উচ্চারণের মাধ্যমে আমাদের মনের বিভিন্ন ভাবকে প্রকাশ করতে পারি। তোমাদের হয়তো মনে আছে ক্লাস 7-এ তোমরা একটি গল্প পড়েছিলে, পটলবাবু ফিল্ম স্টার। মনে করে দেখো, সেই পটলবাবু ফিল্ম স্টারে পটলবাবু তিনি কিন্তু একটি মাত্র শব্দ, যখন তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন তখন একটি মাত্র শব্দ আ, এই আ শব্দটিকে তিনি বারবার বিভিন্ন সুরে আওড়াছিলেন, এবং এই আওড়াতে আওড়াতে তিনি একটা আশ্চর্য জিনিসও আবিষ্কার করে ফেলেছিলেন। সেটা হলো ওই আ শব্দটিকে যদি বিভিন্নভাবে বিভিন্ন সুরে আওড়ানো যায়, তাহলে তার মাধ্যমে কিন্তু মনের বিভিন্ন ভাব প্রকাশ করা সম্ভব। তোমরা নিজেও এই বিষয়টিকে করে দেখতে পারো। কখনো যদি আমরা বলি আহ, অর্থাৎ এখানে আমি আমার মনের বিরক্তির ভাবকে প্রকাশ করতে পারছি, কিন্তু যদি আহ এরকম বলি, তাহলে একটা আরাম বা আনন্দদায়ক অনুভূতিকে আমি এখানে প্রকাশ করতে পারছি। তাহলে আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনা হলো বাক্যের ভাবগত দিক থেকে বাক্যকে করকম ভাবে ভাগ করা যায়, বা বাক্যকে অর্থগত দিক থেকে আমরা বাক্যকে করকম ভাবে ভাগ করতে পারি, সেই সমস্ত কিছু নিয়ে। তাই চলো আজকের আলোচনা শুরু করা যায়। অর্থগত দিক থেকে বাক্যকে আমরা মূলত 4টি ভাগে ভাগ করে থাকি। যেমন প্রথমে রয়েছে নির্দেশাত্মক বাক্য বা নির্দেশমূলক বাক্য, তারপরে রয়েছে হলো প্রশ্নবোধক বাক্য, তারপরে রয়েছে হলো আবেগসূচক বাক্য, এবং তারপরে রয়েছে হলো অনুজ্ঞাসূচক বাক্য। আমরা একে একে এই যে 4 প্রকার বাক্য গঠনগত দিক থেকে এগুলি সম্পর্কে এবার জেনে নেব। প্রথমে আসি হলো নির্দেশাত্মক বা বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে। এখন দেখো, কিছু বাক্য আছে যে সকল বাক্যগুলিতে সাধারণভাবে কোনো কিছুর সম্পর্কে বিবৃতি দেওয়া হয় বা বর্ণনা দেওয়া হয়। এই সকল বাক্যগুলিকে বলা হয় থাকে নির্দেশাত্মক বা নির্দেশমূলক বা বিবৃতিমূলক বাক্য। এই বাক্যগুলোর মধ্যে কোনো তথ্য স্বীকার বা অস্বীকারের নির্দেশ দেওয়া হয় বলে এই ধরনের বাক্যকে আমরা বলে থাকি হলো নির্দেশক বাক্য। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরো যদি বলা হয় থাকে যে কাল
কলকাতা থেকে পান্নাবাবু আসবেন। কাল কলকাতা থেকে পান্নাবাবু আসবেন। তাহলে এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তথ্য রয়েছে বা বিবৃতি রয়েছে। অথবা যদি এমনটা বলা হয়ে থাকে যে বর্ষায় কাকদ্বীপে প্রচুর ইলিশের আমদানি হয়, বর্ষায় কাকদ্বীপে প্রচুর ইলিশের আমদানি হয়, এর মধ্যেও কিন্তু একটি তথ্য সন্নিবেশিত রয়েছে। তাহলে এই ধরনের বাক্যকে আমরা বলতে পারি কি, এই ধরনের বাক্যকে আমরা বলবো হলো নির্দেশমূলক বা নির্দেশাত্মক বা বিবৃতিমূলক বাক্য। এখন এই নির্দেশাত্মক বাক্যগুলির মধ্যে আবার দুটো ভাগ হয়, অর্থাৎ নির্দেশাত্মক বাক্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তার কারণ কি, যে বিবৃতিগুলো দেওয়া হচ্ছে বা তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো হ্যাঁ বাচক বা না বাচক অথবা অস্তর্থক এবং নস্তর্থক বা নং অর্থক দু ধরনেরই হতে পারে। যেমন যদি এমনটা বলা হয়ে থাকে যে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, এখানে কিন্তু যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে কোনো একটি ঘটনাকে স্বীকার করে নেওয়া হয়েছে যে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল। তাই এই ধরনের বাক্যকে আমরা কি বলে থাকি, এটি অবশ্যই নির্দেশাত্মক বাক্য এবং এর পাশাপাশি এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি যে সত্যি সে সম্পর্কেও কিন্তু বলা হয়েছে। তাই এখানে সেটিকে মেনে নেওয়া হচ্ছে বা স্বীকার করে নেওয়া হচ্ছে, অর্থাৎ এটিকে আমরা বলবো হলো হ্যাঁবাচক বাক্য বা অস্তর্থক বাক্য। যদি অস্তর্থক কথাটিকে তোমরা বিশ্লেষণ করো তাহলে দেখবে অস্তর্থক মানে হলো অস্তি যোগ অর্থ। অস্তি কথার মানে হলো আছে, অর্থাৎ যে সকল বাক্যে কোনো কিছুর অস্তিত্ব আছে বলে স্বীকার করে নেওয়া হয় সেগুলোকে আমরা বলে থাকি হলো অস্তর্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্য বা ইতিবাচক বাক্য বা সদর্থক বাক্য। এরকম আর একটা উদাহরণ তোমরা অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে আমরা যেটা আসবো নির্দেশাত্মক বাক্যের যে দ্বিতীয় ভাগটি রয়েছে সেই ভাগটি সম্পর্কে। দ্বিতীয় ভাগটিকে আমরা বলতে পারি হলো নেতিবাচক বাক্য বা নঙর্থক বাক্য বা নস্তর্থক বাক্য বা নাবাচক বাক্য। কিরকম, অর্থাৎ কিনা যে ধরনের নির্দেশক বাক্যগুলিতে কোনো ঘটনা বা বিষয়ের অস্বীকৃতি বা নিষেধ বোঝায় তাকে কি বলা হয়ে থাকে, তাকে আমরা বলে থাকি কিন্তু নস্তর্থক বাক্য বা নাবাচক বাক্য। যেমন যদি বলা হয়ে থাকে যে ওর আজ পড়াশোনায় মন বসছে না, অথবা যদি বলা হয় থাকে আজ তার খেলতে ভালো লাগছে না, এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নাবাচক ভাবটি প্রকটিত হয়েছে। তাই এই ধরনের বাক্যকে আমরা বলবো যে এরা হলো নঙর্থক বা নাবাচক বাক্য। অবশ্যই কিন্তু এটা নির্দেশাত্মক বাক্যের একটি ভাগ। তাহলে নির্দেশাত্মক বাক্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো ইতিবাচক আর একটি হলো নেতিবাচক বা অস্তর্থক ও নস্তর্থক বা নঙর্থক। নঙর্থক বাক্য সম্পর্কে আরো বেশ কয়েকটি জরুরি তথ্য রইল তোমাদের জন্য, তবে তার সাথে সাথে তোমাদের কিন্তু একটি নঙর্থক বাক্য নিচে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে আমাকে জানাতে হবে। এরপরে আমরা চলে আসবো বাক্যের দ্বিতীয় যে ভাগটি রয়েছে সেটিতে। এই ভাগটির নাম হলো প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন বাক্য। দেখো, যে সকল বাক্যে বক্তার কোনো জিজ্ঞাসা বা বক্তার দ্বারা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে সেই ধরনের বাক্যকে আমরা বলে থাকি হলো প্রশ্নবোধক বাক্য। যেমন তোমরা তোমাদের যে ক্লাস 8-এর বাংলা বইটি রয়েছে, গল্পের বইটি রয়েছে, সেইখানেতে তোমরা একটি গল্প পড়েছিলে পথ চলতি, যেখানে গল্পকথক তথা লেখক তিনি যখন দেহরাদুন এক্সপ্রেসে সফর করছিলেন ঠিক সেই সময় কাবুলিদের তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কেউ খুশহাল খা খট্টকের গজল জানো। এই যে বাক্যটি, এই বাক্যটি কিন্তু প্রশ্নবোধক বাক্যের একটি নিদর্শন। অথবা যদি জিজ্ঞেস করা হয় তুমি কি ক্লাস 8-এ পড়ো বা 8ম শ্রেণীতে পড়ো, তাহলে সেটিও কিন্তু প্রশ্নবোধক বাক্যের একটি নিদর্শন। এখন এই প্রশ্নবোধক বাক্যগুলির আবার কিন্তু বেশ কয়েকটি ভাগ রয়েছে। যেমন একটি ভাগকে বলা হয় থাকে ক প্রশ্ন। তোমরা ইংরেজিতে WH কোশ্চেন শুনেছ, এই ক প্রশ্নটি হলো সেই WH কোশ্চেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে থাকে যেখানে হ্যাঁ বা না এর দ্বারা আমরা উত্তর করতে পারি, এদেরকে বলা হয় থাকে হ্যাঁ বা না প্রশ্ন। তৃতীয়ত ভাগটি যেটি রয়েছে সেটিকে বলা হয় থাকে লগ্ন প্রশ্ন। চতুর্থ ভাগ হলো সামাজিক আলাপচারিতার প্রশ্ন এবং পঞ্চম যে ভাগটি রয়েছে সেটিকে বলা হয় থাকে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। আমরা একে একে এই যে প্রশ্নবোধক বাক্যের বা প্রশ্ন বাক্যের
5টি ভাগ রয়েছে, সেই 5টি ভাগ সম্পর্কে এবার জেনে নেব। প্রথমে যেটি রয়েছে সেটিকে আমরা বলে থাকি ক প্রশ্ন, ইংরেজিতে যাকে বলা হয় WH কোয়েশ্চেন। যেমন কি, কিভাবে, কেন, কোথায়, কখন, কবে, এইরকম ক্রিয়া বিশেষণ বা সর্বনাম বা বিশেষণ সহযোগে প্রশ্ন করে থাকি, তখন সেই ধরনের প্রশ্নগুলিকে আমরা বলতে পারি হলো, এগুলো হলো WH কোয়েশ্চেন, ইংরেজিতে বলা হয়, বাংলাতে বলা হয় থাকে ক প্রশ্ন। ক প্রশ্নের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন তোমার নাম কি, কোথায় গেছিলে, কখানা বই তোমার, এইরকম বিভিন্ন প্রশ্নগুলো। এরপরে দ্বিতীয় যে প্রশ্নবাক্যের ভাগটি রয়েছে তাকে আমরা বলে থাকি হ্যাঁ বা না প্রশ্ন। অর্থাৎ যে সকল প্রশ্নের বৈশিষ্ট্যই এই যে তাদের উত্তর সবসময় হ্যাঁ বা নাতেই হবে, সেই ধরনের প্রশ্নবাক্যকে আমরা বলে থাকি হ্যাঁ বা না বাচক প্রশ্নবাক্য। যেমন যদি জিজ্ঞেস করা হয় তুমি কি খাবে, সেক্ষেত্রে উত্তরটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ আমি আমার পছন্দের মতো বিভিন্ন খাদ্যের নাম বলতে পারি, কিন্তু যদি বলা হয় তুমি কি খাবে, তাহলে এর উত্তরটা কিন্তু হ্যাঁ অথবা নাতেই আসবে। অর্থাৎ হ্যাঁ আমি খাবো, নতুবা হবে হলো না আমি খাবো না। তাই এই যে প্রশ্নবাক্যগুলি, এই ধরনের প্রশ্নবাক্যগুলিকে আমরা বলে থাকি হ্যাঁ বা না বাচক প্রশ্নবাক্য। তৃতীয় যে ভাগটি রয়েছে তাকে বলা হয় থাকে লগ্ন প্রশ্ন। তোমরা অনেক সময় দেখেছো যে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবাক্যগুলির গঠন এমন হয়ে থাকে যেখানে কোনো বিষয়ে সমর্থন আদায়ের জন্য মূল বাক্যের সাথে একটা লেজুর অংশ বা অতিরিক্ত অংশ যেন জুড়ে দেওয়া হয়। এই যে জুড়ে দেওয়া হয় অংশটি, এর মধ্যেই প্রশ্নটি লুকিয়ে থাকে, একে বলা হয় থাকে লগ্ন প্রশ্ন। যেমন যদি বলা হয় থাকে তুমি যাবে, তাই তো, তুমি যাবে, এই যে বাক্যটি, এই বাক্যটির সাথে অতিরিক্ত লেজুর হিসাবে যেটি লাগানো হলো সেটা হলো তাই তো। অর্থাৎ কিনা যাকে আমি জিজ্ঞেস করছি তুমি যাবে, তার কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করছি আমি ওই তাই তো বাক্যাংশটির দ্বারা, এবং ওর মধ্যেই কিন্তু ওই আমার করা প্রশ্নটি লুকিয়ে রয়েছে। তাই এদেরকে বলা হয় থাকে যে লগ্ন প্রশ্ন। সাধারণত কেমন, না, তাই না, আচ্ছা, এই যে অব্যয়গুলি রয়েছে সেই অব্যয়গুলিকে লেজু হিসাবে ব্যবহার করে এই ধরনের প্রশ্ন তৈরি করা হয়। এরপরে যেটি রয়েছে সেটা হলো সামাজিক আলাপচারিতার প্রশ্ন, যার উদ্দেশ্য মূলত সৌজন্য প্রকাশ। পথে ঘাটে যাওয়া আসা করতে করতে আমাদের অনেক সময় অনেক চেনা পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে যায়। যদি দেখা হয়ে যায় তখন আমরা তাদের কুশল জিজ্ঞাসা করে থাকি। এখন এই যখন আমরা তাদের কুশল জিজ্ঞাসা করে থাকি তখন কিন্তু সাধারণত এই ধরনের প্রশ্নবাক্যগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে, আমি বললাম কি ভালো আছেন তো, এইটি। অর্থাৎ এটা হলো একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে সামাজিক সম্পর্ক, সেই সামাজিক সম্পর্ক রক্ষা করার জন্য এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়ে থাকে। এদেরকে আমরা বলে থাকি সামাজিক আলাপচারিতার প্রশ্ন। তোমরা এই ধরনের একটি প্রশ্ন আমাকে অবশ্যই কিন্তু লিখে জানাবে নিচের কমেন্ট বক্সে। একদম শেষ যে অংশটি রয়েছে বা পার্টটি রয়েছে প্রশ্নবোধক বাক্যের, তাকে বলা হয় থাকে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। অর্থাৎ যে ধরনের প্রশ্নের দ্বারা বক্তার একটি প্রতিস্পর্ধী মনোভাব বা ঔদ্ধত্যের মনোভাব ফুটে ওঠে তার অর্থের মধ্যে, সেই ধরনের প্রশ্নগুলিকে আমরা বলে থাকি প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। যেমন তুই আমার কি করবি, কই দেখি কি পড়ছো, আমি কি ভয় পাই সামান্য ভিখারি রামচন্দ্রকে। এই যে প্রশ্নগুলি রয়েছে, বাক্যগুলি রয়েছে এবং এই বাক্যের মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রত্যেকটি প্রশ্নের মধ্যে বক্তার যেন একটা অহংকার, একটা প্রতিস্পর্ধা, একটা ঔদ্ধত্যপূর্ণ মনোভাব ফুটে উঠছে। তাই এই ধরনের প্রশ্নগুলিকে আমরা বলে থাকি প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। তাহলে প্রশ্নবোধক বাক্যের আমরা কি পেলাম? 5টি ভাগ পেলাম। প্রথমটি হলো ক প্রশ্ন, দ্বিতীয়টি হলো হ্যাঁ বা না বাচক প্রশ্ন, 3 নম্বরটা হলো লগ্ন প্রশ্ন, চতুর্থ যেটি সেটি হলো আলাপচারিতা, সামাজিক আলাপচারিতামূলক প্রশ্ন, এবং একদম শেষে আমরা পেলাম হলো প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। এরপরে যে ধরনের বাক্য সম্পর্কে আমরা জানবো তার নাম হলো
বিস্ময়সূচক বাক্য, বা একে আমরা বলতে পারি আবেগসূচক বাক্য। যে সকল বাক্যের দ্বারা বক্তার মনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ক্রোধ, হতাশা, উৎসাহ, ভয়, বিস্ময়, বিরক্তি ইত্যাদি যে কোনো মনের আবেগ প্রকাশিত হয়ে থাকে তাকেই আমরা বলে থাকি হলো আবেগসূচক বাক্য। অনেকে একে বিস্ময়সূচক বাক্য বলে থাকে, এবং এই বাক্যগুলির ক্ষেত্রে সাধারণত আবেগসূচক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হয়। যেমন যদি বলা হয় থাকে যে যা, আমরা ম্যাচটা হেরে গেলাম, অথবা আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না, বাহ তুমি তো বেশ ভালো ছবি আঁকো দেখছি। এই রকম যে বাক্যগুলি, এই বাক্যগুলির প্রত্যেকটির ক্ষেত্রে বক্তা তার মনের ভাবকে, তার মনের আনন্দ, উচ্ছ্বাস, আবেগ ইত্যাদিকে প্রকাশ করেছেন, হতাশা ইত্যাদিকে ব্যক্ত করেছেন। তাই এই ধরনের বাক্যগুলিকে আমরা বলে থাকি হলো আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য। আর একদম শেষে যদি আমরা চলে আসি, তাহলে আমরা দেখব হলো অনুজ্ঞাসূচক বাক্য। অর্থাৎ অনুজ্ঞা কথাটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কোনো আদেশ বা অনুমতি অর্থে। তাই যে বাক্যের দ্বারা কোনো রকম আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা বলে থাকি হলো অনুজ্ঞাবাচক বা অনুজ্ঞাসূচক বাক্য। যেমন যদি বলা হয় থাকে, আমরা বড়রা আমাদের প্রায়শই বলে থাকে যে মন দিয়ে লেখাপড়া করো, অথবা যে কাল থেকে তুমি আর আসবে না। এই দুটো উদাহরণের ক্ষেত্রে কিন্তু বাক্য দুটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। বাক্যের যে ভাবগত শ্রেণীবিভাগ, বাক্যের ভাগগত শ্রেণীবিভাগের মধ্যে এই কটি ভাগকে তোমরা যদি জেনে রাখো, তাহলেই তোমাদের পরীক্ষার জন্য যেটুকুনি দরকার তা হয়ে যাবে। এর পরের যে অংশটি রয়েছে সেটি হলো বাক্যের রূপান্তর। তো সেই রূপান্তর কিভাবে করতে হয় সে সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। তোমাদের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা লিখে জানাবে, এবং যে যে টাস্কগুলো আমি তোমাদেরকে করতে দিয়েছি ভিডিওর মধ্যে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো থেকো সকলে, খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হবে বাক্যের রূপান্তরের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি এবং নিয়মকানুন নিয়ে।